নমস্কার। আজ আবারও চলে এলাম আপনাদের কাছে। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, স্বামীজির এক বিখ্যাত উক্তি। আপনারা সবাই জানেন সেই উক্তির কথা, আপনারা শুনেছেন আগে। কি সেই উক্তি? গীতা পাঠ অপেক্ষায় তুমি যদি ফুটবল খেলো, তুমি স্বর্গের আরো নিকটবর্তী হবে। আচ্ছা, কি মনে হয়, স্বামীজি কি এই যে উক্তিটা করেছেন, স্বামীজি কি গীতা পাঠ করতে বারণ করেছেন, নাকি এই ফুটবল খেলা শব্দটা একটা স্বামীজি রূপক হিসাবে ব্যবহার করেছেন? সেটাই আলোচনা হবে আজ। আচ্ছা, ফুটবল খেলা কি মনে হয়? এমন একটা খেলা, এমন একটা গেম যেখানে শারীরিক, মানসিক এবং টিম ওয়ার্কের মতো একটা কার্যক্রম দরকার। কিন্তু স্বামীজি তৎকালীন হিন্দু সমাজে যুবকদের লক্ষ্য করেছিলেন যে তারা ব্যস্ত ধর্মের বাহ্যিক আড়ম্বরগুলো নিয়ে। তো এই বাহ্যিক আড়ম্বরগুলো থেকে ভেঙে যুব সমাজকে বেরিয়ে আসতে হবে। স্বামীজি লক্ষ্য করেছেন যুব সমাজ ব্যস্ত কত রকম পদ্ধতিতে তিলক কাটা যায়। স্বামীজি দেখেছিলেন যুব সমাজ গবেষণায় ব্যস্ত কার দৃষ্টি পড়লে বা কার ছাওয়ায় খাবারের গুণাগুণ নষ্ট হয়। তো স্বামীজি বুঝলেন একটা যুব সমাজ যদি এই সব নিয়ে গবেষণায় মেতে থাকে, তাহলে আমাদের ভারতবর্ষ এগিয়ে যাবে কি করে? তাই স্বামীজি ঠিক করলেন যুব সমাজকে আগে অকর্মণ্যতা, অলসতা এখান থেকে বার করে আনতে হবে। তাই তৎকালীন রক্ষণশীল হিন্দু সমাজের বুকে দাঁড়িয়ে স্বামীজি উচ্চারণ করলেন, তোমরা গীতা পাঠ অপেক্ষায় ফুটবল খেলো। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পার্থকে বলেছিলেন, হে পার্থ, কাপুরুষতা ত্যাগ করো, অর্থাৎ সবল হও। আজকের আমরা যদি সবল না হতে পারি, আজকের যুব সমাজ যদি সেই দুর্বলতায় নিমজ্জিত থাকে, তার শারীরিক শক্তি দুর্বল হয়ে পড়ে, তার মানসিক বুদ্ধির পরিস্ফুরণ না ঘটে, তাহলে গীতার যে উপনিষদ, গীতার যে বাণী, যে মর্মার্থ, সেটার বাস্তবায়ন হবে কি করে? গীতা উপনিষদের বাণী বা মর্মার্থ বাস্তবায়ন করতে গেলে মানুষকে কর্মক্ষম হতে হবে, নাহলে তো কেবলই মুখস্থ করবে মাত্র। মানুষ দু পায়ের ওপর দৃঢ়ভাবে দাঁড়াতে পারলে তবেই তো গীতার এসেন্স, গীতার বাণী, গীতার মর্মার্থ বাস্তব রূপ পাবে। তাই স্বামীজি চিন্তা করলেন আগে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যে যুব সমাজ হিংসা, কলহ, দেশ, ধর্মান্ধতা নিয়ে পড়ে আছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে সমগ্র যুব সমাজকে। যুব সমাজকে কর্মঠ হতে হবে, যুব সমাজকে শারীরিকভাবে, মানসিকভাবে উন্নতি করতে হবে। তবেই গীতা বা উপনিষদের আসল মর্মার্থ বুঝতে সক্ষম। এবং মর্মার্থ যদি আমরা বুঝতে পারি, তবেই তো আমরা সেটাকে বাস্তবায়ন করতে উদ্যত হব। আর এই বাস্তবায়ন করতে উদ্যত হলে তখনই প্রয়োজন শারীরিক শক্তি। তাই স্বামীজি বললেন গীতা পাঠ অপেক্ষায় ফুটবল খেলো, কারণ তোমাকে আগে শক্তিশালী হতে হবে, তবেই তুমি গীতার উপলব্ধি করতে পারবে, গীতার মর্মার্থ উপলব্ধি করতে পারবে। এখানে ফুটবল খেলাটা একটা রূপক হিসেবে ব্যবহার হয়েছে মাত্র। ভারতীয় যুব সমাজকে কর্মক্ষম, শক্তিশালী, মানসিকভাবে উন্নতি করতে, তাদের বুদ্ধির পরিস্ফুরণ ঘটাতে এই ফুটবল খেলাটাকে রূপক হিসাবে ব্যবহার করেছেন। যে ফুটবল খেলায় পরিশ্রম, ঘাম ঝরানো, দলগত ঐক্য
সমস্ত কিছু লুকিয়ে আছে। আর এই প্রতিটা গুণাবলী, প্রতিটা দিকই যুব সমাজকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। তবেই তো গীতার উপলব্ধি, গীতার মর্মার্থ বাস্তবায়ন হবে। তো এটাই ছিল স্বামীজির সেই বিখ্যাত উক্তির তাৎপর্য। আগে কর্মঠ হও, শক্তিশালী হও, মস্তিষ্কের বুদ্ধির পরিস্ফুরণ ঘটাও, তারপর গীতা উপনিষদের বাণী কর্মে রূপান্তরিত করো। আজকের আলোচনা এই পর্যন্তই। আবারও কখনো হাজির হব আরো কিছু গল্প, আরো কিছু তাৎপর্য স্বামীজির বলে যাওয়া কথার ডালি নিয়ে। নমস্কার।